লাস্ট দিন আমরা ধারকের সঞ্চিত শক্তি পর্যন্ত পড়ে ফেলছি, মানে ধারক পড়া আমাদের শেষ। আজকে আমরা চ্যাপ্টারে একেবারে শেষ টপিকটা পড়ব, যেখানে আসলে আমাদের ধারকের কথা শেষ। গাউসের সূত্র পড়বো আমরা। গাউসের সূত্র পড়বো স্যার। আমরা লিখি গাউসের সূত্র। স্যার, গাউসের সূত্র কেন পড়া লাগছে, আমরা কেন আবার আলাদা করে একটা সূত্র পড়ছি সেটা একটু বলি তোমাদেরকে। অলরেডি গত ক্লাসেও বলছি, আগেও বলে ফেলেছি আমি, যে কুলম্বের সূত্র আমাকে শুধুমাত্র বিন্দু চার্জের জন্য আকর্ষণ কিংবা বিকর্ষণের মান বের করে দিতে পারে। অর্থাৎ একটা বিন্দু চার্জ আর একটা বিন্দু চার্জকে কি বলে আকর্ষণ করবে বা কি বলে বিকর্ষণ করবে সেটা বের করে দিবে। কিন্তু এখানে যদি আমি একটা গোলক নিয়ে নিই স্যার, এখানে যদি আমি একটা তার নিয়ে নিই স্যার, তড়িৎ পরিবাহী তার নিয়ে নিই, এদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ কেমন হবে সেটা কিন্তু আমরা চাইলে বলতে পারবো না। তো এই কারণেই আমাদের আসলে গাউসের সূত্রটা জানা লাগতেছে। সো গাউস আসলে আমাদের কি করবে, গাউস আমাদেরকে একটা বস্তুর প্রাবল্য বের করতে সাহায্য করবে। আমরা যদি কোনো একভাবে প্রাবল্যটা বের করে ফেলতে পারি, সেখান থেকে ইজিলি ইন্টিগ্রেশন করে বিভব বের করে ফেলতে পারবো। আর প্রাবল্য বের হলে সেখানের সাথে চার্জ গুণ করে দিয়ে আমরা ওই বিন্দুতে কোনো একটা বস্তু কী পরিমাণ বল অনুভব করবে সেটাও আমরা বের করে ফেলতে পারবো। তাহলে এই সকল কারণে আমরা গাউসের সূত্রটা পড়ছি, যে কুলম্বের সূত্রে যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতাকে যেন আমরা অতিক্রম করতে পারি। তো তোমাদের কি মনে আছে আমি তড়িৎ ফ্লাক্স কি জিনিস বলছিলাম স্যার? আমি দুইবার আলোচনা করেছি, আরেকবার বলছি তোমাদেরকে, ফ্লাক্স জিনিসটা কি। ফ্লাক্স হচ্ছে তড়িৎ বলরেখার সংখ্যা। ফ্লাক্স কি স্যার? মানে একটা বস্তু থেকে মোট কতটা তড়িৎ বলরেখা বের হচ্ছে, এটাই নাম হচ্ছে কি ফ্লাক্স। প্রাবল্য আর ফ্লাক্সের মধ্যে পার্থক্য কি বলেছিলাম না স্যার? প্রাবল্য ছিল হচ্ছে স্যার একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কি পরিমাণ বলরেখা যাচ্ছে, লম্বভাবে কি পরিমাণ বলরেখা যাচ্ছে স্যার একটা নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে দিয়ে, একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্য দিয়ে কি পরিমাণ বলরেখা যাচ্ছে, সেটা হচ্ছে তোমার ক্ষেত্র প্রাবল্য, বলরেখার সেন্সে বললে। আর বস্তু থেকে টোটাল কি পরিমাণ বলরেখা বের হচ্ছে সেটা হচ্ছে তোমার কি ফ্লাক্স। তাহলে ফ্লাক্স জানলে ফ্লাক্স থেকে আমরা ইজিলি প্রাবল্য বের করে ফেলতে পারবো না স্যার? পারবো কি না? তাহলে ওইটাই আমরা করব। তো আমরা একটা জিনিস অন্তত জানি, যে E ইকুয়াল টু তড়িৎ ফ্লাক্স। আগে একটু তড়িৎ ফ্লাক্স জিনিসটা দেখে রাখি স্যার। তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু ডি ফাই ইকুয়াল টু, আমরা অল্প মাত্রায় নিব স্যার, খুবই ক্ষুদ্র ফ্লাক্সের পরিবর্তন ইকুয়াল টু তোমার ই ডি এস, আমরা এটা বলতে পারি স্যার, ডট প্রোডাক্ট। এইভাবে আমরা করে নিতে পারি। কোন একটা বস্তুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সাথে যদি আমরা ওই এরিয়াটাকে, তারপরে এরিয়াটাকে গুণ করে দিই, যেই এরিয়াতে বা সারফেস এরিয়াটা দিয়ে আমরা গুণ করে দিলে ফ্লাক্স আমরা পেয়ে যাব। বুঝছো বিষয়টা? তাহলে এখন আমাদেরকে গাউস কি বলছে দেখো স্যার। গাউস বলছে যে কোনো একটা বদ্ধ পরিবাহীতে, কোনো একটা বদ্ধ পরিবাহীতে যে এই ফ্লাক্স যেটা আছে, সে ফ্লাক্সটা আমাদের কি হবে বলছে, কোনো একটা বদ্ধ পরিবাহীতে তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল কিউ ডিভাইডেড বাই এপসাইলন। বুঝছো স্যার? অথবা অনেক সময় বলতেছে ফ্লাক্স ইনটু এপসাইলন নট ইকুয়াল টু কিউ। যেভাবে তুমি মনে রাখো না কেন, দুইটা আসলে সেম জিনিসই। তো আমরা সংজ্ঞা বলার সময় এটা বলি, আর ম্যাথ করার সময় এটা করলে একটু ইজি হয়। বুঝছো বিষয়টা? তো তাহলে এটা কিভাবে কি একটু বুঝাই বলি। এটাকে তো স্যার একটু বুঝাই বলতে হবে, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে আমরা সবকিছু বুঝতে পারি না, আমাদের একটা চিত্র সহকারে বুঝতে হবে। ধরো আমার একটা চার্জিত বস্তু এখানে আছে, এখন আমরা একটা চার্জিত বস্তু, এটা চার্জিত বস্তু, টোটাল চার্জ হচ্ছে কিউ। এখন আমরা কি করব, একটা তল কল্পনা করবো এর চারপাশে, পুরা তল যেটা এটাকে ঢেকে ফেলবে, এটাকে আমরা বলতেছি গাউসিয়ান তল বা গসিয়ান তল।
ঠিক আছে স্যার, গাউসের কল্পনা করা তল বলতেছে একটা চার্জিত বস্তুকে আমরা যখন একটা কল্পিত তল দিয়ে কি করে ফেলবো, আবদ্ধ করে ফেলার পরে এই তলের মধ্য দিয়ে যে পরিমাণ ফ্লাক্স বেরোচ্ছে সেটা হচ্ছে ফ্লাক্সের সাথে যদি আমরা ওই প্রবেশ্যতা বা এটা বিভাজনযোগ্যতা যদি গুণ করে দিই, তাহলে আমরা এর মধ্যে বেষ্টিত টোটাল চার্জের সমান মান পাবো। বুঝছো ব্যাপারটা? তাহলে সে বলতে চাইছে যে ফাই এপসাইলন নট ইকুয়াল টু কিউ হয়ে যাবে। এর মধ্যে যে পরিমাণ ফ্লাক্স বেরোচ্ছে, ফ্লাক্স মানে কি তোমার বলরেখার সংখ্যা, রাইট? তাহলে এই তলের মধ্য থেকে টোটাল ধরো যে আমার এই কলমটা একটা চার্জিত বস্তু, এর আশপাশে একটা আমরা গাউসের কল্পিত তল কল্পনা করে নিব। কল্পিত মানে কল্পনা করে নেওয়া তল, একটা তল কল্পনা করে নিব, যে তলটাকে আমরা বলবো গাউসিয়ান তল। এই গাউসিয়ান তলের মধ্য দিয়ে টোটাল যে পরিমাণ ফ্লাক্স বেরোচ্ছে, মানে টোটাল বলরেখার সংখ্যা, টোটাল যে পরিমাণ ফ্লাক্স বেরোচ্ছে সেটার তড়িৎ ভেদনযোগ্যতার গুণফল সমান হচ্ছে এর মধ্য দিয়ে আবদ্ধ চার্জের সমান। তার মানে এটার মধ্যে আবদ্ধ এই বস্তুটা আছে না, এই বস্তুটা চার্জের সমান। বুঝছো বিষয়টা নাকি বুঝো না? বুঝছো? তাহলে এই ইকুয়েশনটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। এখানে একটা বস্তু থাকবে, চার্জিত বস্তু, তাকে আমরা একটা চাদর দিয়ে ঢেকে ফেলবো স্যার, তাকে আমরা একটা তল দিয়ে ঢেকে ফেলবো। বুঝতে পারছো? সো অনেকটা চাদরের মধ্যে কিছু একটা আছে, আর এই চাদরটার নাম হচ্ছে গাউসিয়ান তল। এই চাদরটার নাম কি স্যার? গাউসিয়ান তল। তোমরা চাইলে এরপরে এই ফাই যখন বের করতে নিব তখন আমরা কি করব জানো স্যার? আমরা ইডিএস করব, কিন্তু এখানে সারফেস ইন্টিগ্রাল করতে হয় স্যার। এখানে কিন্তু নর্মাল ইন্টিগ্রাল করলে তুমি ফাই পাবা না, এখানে তোমাকে করতে হবে কি স্যার? সারফেস ইন্টিগ্রাল। নর্মাল ইন্টিগ্রালের সাইনটা এরকম, আর এটা দিয়ে আমরা সারফেস ইন্টিগ্রাল বোঝাই। এটা বেসিক্যালি কি বোঝাচ্ছে? সারফেস ইন্টিগ্রাল বোঝাচ্ছে স্যার। এটার মাহাত্ম্য হচ্ছে স্যার, এটা দিয়ে যদি তুমি ইন্টিগ্রেট করো তুমি তাহলে এরিয়া পেয়ে যাবে স্যার। সারফেস না, ওটা দিয়ে এরিয়া করলে তুমি টোটাল একটা 2D বস্তুর এরিয়া পাচ্ছ, এটা দিয়ে করলে তুমি 3D বস্তু সারফেসের এরিয়া পাবা বা পৃষ্ঠের ক্ষেত্রফল পাবা। ওটা 2Dর জন্য, বুঝছো? এবং এক চলক ছিল, আর এখানে চলক কয়টা? 2 চলক। বুঝছো? গোলকের ক্ষেত্রে যেমন গোলকের পৃষ্ঠের ক্ষেত্রে বলবো সারফেস ইন্টিগ্রাল করলে বের করতে পারবো। আচ্ছা, এইটুকু হয়ে গেলে আমরা কয়েকটা কেসের জন্য দেখবো স্যার, কয়েকটা কেসে আমরা জিনিসগুলা করে নিয়ে আসবো স্যার। সবার প্রথমে স্যার আমরা গোলকের জন্য চিন্তা করতে পারি। আমরা পরে যাই স্যার। এক নম্বর লিখে স্যার, এই গাউসের সূত্র দিয়ে আমরা কি করছি? এখানে গাউসের সূত্রের ব্যবহার লিখতে পারো স্যার। গাউসের সূত্র পড়া হয়ে গেছে আমাদের, এবারে গাউসের সূত্রের ব্যবহার। গাউসের সূত্রের ব্যবহার এটা আমরা কি লিখবো? গোলকের। গোলকের ক্ষেত্র প্রাবল্য আমরা, চলো স্যার আমরা গোলকের জন্য স্যার ক্ষেত্র প্রাবল্য বের করব। গোলকের জন্য স্যার 3টা পজিশনে আমরা ক্ষেত্র প্রাবল্য বের করব। 1 নম্বর বের করব স্যার গোলকের পৃষ্ঠে, না গোলকের বাইরে। প্রথমে আসে গোলকের বাইরে, তাহলে এখানে গোলকের বাইরে এটাকে এ নম্বর দাও স্যার। গোলকের বাইরে, এরপরে গোলকের পৃষ্ঠে, এরপরে গোলকের অভ্যন্তর বা ভেতরে করব স্যার।
গোলকের বাইরে আমরা কি করতে পারি স্যার? দেখো আমার কাছে একটা গোলক আছে, দেখো আমার কাছে একটা গোলক আছে, এই যে এই গোলকের আমার দেখো এই গোলকের বাইরে আমাকে একটা গাউসিয়ান তল কল্পনা করে নিতে হবে। তো আমরা এই গাউসিয়ান তলটা কেমনে কল্পনা করতে পারি? গোলকের বাইরে একটা গোলক কল্পনা করলে ভালো হবে। এমন ভাবে কল্পনা করব, যেমন ধরো আগে বলি, আরো একটা কথা আছে স্যার, আমাকে বললো যে গোলকের বাইরে এই একটা পয়েন্ট, এই পয়েন্টটাতে আমাকে কি বের করতে হবে? প্রাবল্য বের করতে হবে। তাহলে এমন ভাবে একটা তল কল্পনা করব যেন ওই তলটা এই বিন্দুর উপর দিয়ে যায়। তলও কিন্তু বিন্দুর উপর দিয়ে যেতে পারে, ঠিক যেমনটা রেখা বিন্দুর উপর যেতে পারে, তলও কিন্তু যেতে পারে, রাইট? ধরো আমার এখানে একটা বিন্দু আছে, এখানের উপর দিয়ে তলটা যেতে চাচ্ছে, তাহলে এটাকে এখান দিয়ে এরকম করে ফিট হইতে হবে, রাইট? সো তাহলে বিন্দুটা তখন কিসের উপর চলে আসবে? তলের উপর চলে আসবে। বিন্দুটা কিসের উপর চলে আসবে? তলের উপর চলে আসবে স্যার। তাহলে আমরা ওই বিন্দুটাকে ধরে ওই বিন্দুটাকে সহ নিয়ে একটা তল কল্পনা করব স্যার। আমরা এক্ষেত্রে গোলকের উপর একটা গোলক তল কল্পনা করব, এমনভাবে কল্পনা করব যেন তলটা চারিদিকে ঢেকে দেয় একটা চাদরের মতো। তাহলে গোলকের উপর একটা গোলক আকৃতির চাদর দিলাম। কত দূরত্বে দিলাম স্যার? যতটুকু বিন্দুতে আমার প্রাবল্য বের করতে হচ্ছে সেই বিন্দুর জন্য করলাম। কেমন স্যার? তাহলে এখানে এখন একটু আমরা স্যার এই দূরত্বগুলোর মান লিখে ফেলবো স্যার। এটা কেন্দ্র, আমাদের কেন্দ্র থেকে আসল গোলকটার ব্যাসার্ধ আমরা ক্যাপিটাল আর বলছি, কেন্দ্র থেকে স্যার আমাদের এই ব্যাসার্ধতে স্মল আর বলছি। কেমন স্যার? গাউসিয়ান তলের ব্যাসার্ধ। কিংবা তুমি এটাও বলতে পারো স্যার, তুমি চাইলে এটাকেও বলতে পারো স্যার। কেমন? এখন তোমার এই গোলকের উপরে যে চার্জটা আছে, ওই চার্জটা হচ্ছে কিউ পরিমাণ চার্জ আছে স্যার এর মধ্যে। আর কি দেওয়া আছে? এটুকুই মোটামুটি আপাতত দিয়ে আমরা কাজ শুরু করি। দেখো আমরা এখন আবার লিখব, তোমরা ইতিমধ্যে অলরেডি জানো যে এটা আমরা কেন লিখছি, কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। তাহলে আমরা সবটাই পেয়ে গেছি, এখন আমাদেরকে এটা বের করে নিয়ে আসতে হবে। একটু আসুস না, কয়েকটা কথা বলবো, কয়েকটা কাজ এখান থেকে ধীরে ধীরে আমাদের বুঝে ফেলতে হবে। একটা জিনিস বলো, ই এর দিক কোন দিকে হবে? চার্জিত গোলকের জন্য ই এর দিক কোন দিকে হবে স্যার? কোন দিকে স্যার? কেন্দ্র থেকে বাইরের দিকে। ই এর দিক হচ্ছে কেন্দ্র থেকে বাইরের দিকে। প্রাবল্য সবসময় আমরা বাইরে ধরেছি, ধরো না, সমস্যা কোথায়? প্লাস চার্জের জন্য ধরো, তারপর অটোমেটিক মাইনাসের জন্য মাইনাস আসবে, সমস্যা কোথায়? প্রাবল্য সবসময় কোন দিকে স্যার? বাইরের দিক, কেন্দ্র থেকে বাইরের দিকে। প্লাস চার্জের জন্য ধরো, সমস্যা কোথায়? তো আমরা স্যার তাহলে প্রাবল্য কোন দিকে পাবো স্যার? বাইরের দিকে, কেন্দ্র থেকে বাইরের দিকে পাবো, বুঝছো? কেন্দ্র থেকে বাইরের দিকে পাবো। ডিএস এর দিক কোন দিকে হবে স্যার? এই সারফেসের উপরে ডিএস এর দিক কোন দিকে হবে? সারফেসগুলোর উপরে আমরা জানি ক্ষেত্র ভেক্টর বা ক্ষেত্রফল ভেক্টর বা তল ভেক্টর যাকে বলছি, এদের দিক কোন দিকে হয়? তলের লম্ব দিকে হয়। যেমন ধরো আমি এই পৃষ্ঠাটা নিলাম, এই পৃষ্ঠাটার ক্ষেত্রফল ভেক্টর কোন দিকে হবে স্যার? ক্ষেত্রফল ভেক্টর বা তল ভেক্টর হচ্ছে স্যার এই তলের লম্ব দিকে হবে, রাইট? এখন তোমরা আমাকে একটু বলো যে এখানে আমার গোলক তলের ক্ষেত্রফল ভেক্টর বা তল ভেক্টর কোন দিকে হবে স্যার? তলের লম্ব দিকে, গোলকীয় তলের লম্ব দিকে। এখন গোলকের উপরে যদি তুমি লম্ব আঁকতে চাও, তাহলে সেটা কেন্দ্রগামী হবে না স্যার? সেই রেখাটা কেন্দ্রগামী হবে না স্যার? আমরা তো জানি বৃত্তের জন্য, অলরেডি জানি বৃত্তের স্পর্শকের উপর অঙ্কিত লম্বটা কেন্দ্রগামী হয়। তাহলে গোলকের জন্য স্যার স্পর্শকের উপর অঙ্কিত লম্ব, গোলকের উপর লম্ব মানে কি? গোলকের তলের উপর লম্ব মানে কি? গোলকের স্পর্শকের উপর অঙ্কিত লম্ব। তাহলে গোলকের স্পর্শকের উপর অঙ্কিত লম্ব কেন্দ্রগামী হবে। তাহলে এই বিন্দুতে যদি আমরা স্যার সারফেস ভেক্টরটার দিক নির্ণয় করি, এটাও আমরা পাবো কি স্যার? ডিএস আমরা ওই লম্ব বরাবরই পাবো। এখন দেখো তো স্যার, লাকিলি অথবা আমরা এত বুদ্ধি খাটিয়ে বের করছি যে আমাদের ই এর দিক এবং ডিএস এর দিক একই দিকে হয়ে গেল না স্যার? বুদ্ধি এজন্য দেখছো, গোলকের জন্য গোলকীয় তল নিছি, এই জন্য গোলকের জন্য কি নিলাম? গোলকীয় গাউসিয়ান তল আমরা বাছাই করে নিচ্ছি। তাহলে দুইটাই যদি একই দিকে হয়ে যায়, তাদের ডট গুণনের মান কেমন হবে? শুধু তাদের মানের গুণফল করলে হয়ে যাবে না স্যার আমাদের?
হ্যাঁ না কিছু বলে না। ঠিক আছে স্যার, তাহলে আমরা শুধুমাত্র মান করলে হবে, কারণ আমরা জানি কি এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা। থিটার মান কত এখানে? 0। থিটার মান কত এখানে? একই দিকে হলে তো 0 হবে। কস 0 এর মান হচ্ছে 1, তাহলে শুধুমাত্র ইডিএস থাকলো। এখন আমাদের এই তলের উপরে আরো একটা মজার ব্যাপার আছে। এই তলের উপরে প্রাবল্য কি বলতো দেখি? এই পুরো তলের উপরে আমাদের প্রাবল্য হচ্ছে ধ্রুবক বা একই, কারণ এটা একটা সুষম প্রাবল্য বা সুষম তল, সুষম ক্ষেত্র তল হিসেবে আমরা চিন্তা করতে পারি। এই তলের উপর প্রত্যেকটা বিন্দুতে স্যার আমরা প্রাবল্য একই একই পাবো, কারণ এই তলের প্রত্যেকটা বিন্দু সেন্টার থেকে সমদূরবর্তী, চার্জ থেকে সমদূরবর্তী, চার্জ থেকে যদি সমদূরবর্তী হয় তাহলে আমরা প্রত্যেকটা বিন্দুতে প্রাবল্য সমান সমান পাবো। তো যেহেতু প্রাবল্য সমান পাবো, এখান থেকে ইটা বের হয়ে চলে আসবে। ই যদি বের হয়ে চলে আসে থাকবে শুধুমাত্র ডিএস কিউ ডিভাইডেড বাই এপসাইলন। তাহলে ই আমাদের বের হয়ে চলে আসছে, দেখেই অঙ্কটা সহজ হয়েছে, নাহলে কিন্তু অঙ্কটা কঠিন হয়ে যেত। ই আমাদের বের হয়ে চলে আসছে। এখন সারফেস এই ইন্টিগ্রাল আমরা করতে জানি না, কিন্তু এটুকু অন্তত বলতে পারি যে খালি ইন্টিগ্রাল থাকলে পুরা তলের ক্ষেত্রফল বসে যায়। খালি ইন্টিগ্রাল থাকলে কি হয়ে যায় স্যার? পুরা তলের ক্ষেত্রফলটা বসে যাবে। তাহলে এই ইটা কার্যকর আছে পুরা গোলকীয় তলে। তো গোলকীয় তলের ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত স্যার? 4 পাই আর স্কোয়ার। এটা কি স্যার? 4 পাই আর স্কোয়ার। তাহলে জানো তো তোমরা নাকি স্যার গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত স্যার? গোলকের পৃষ্ঠতল 3D বস্তু, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি? 4 পাই আর স্কোয়ার। বুঝি নাই? হ্যাঁ, সারফেস ইন্টিগ্রাল যদি খালি ইন্টিগ্রাল হয় তাহলে সারফেসের পুরো এরিয়াটা বসে যায়। তাহলে এটাকে একটু না, এইগুলার প্রসেসগুলা তোমরা উপরের ক্লাসে উঠলে শিখতে পারবা। আমি নিজেও অত বেশি পারি না স্যার এগুলো। আমাদেরকে একটা মাঝখালি স্যার একটা ক্লাস নিয়েছিল করোনাকালীন সময়, উনি অনলাইনে কি পড়াইছে আমি কিছু বুঝিনি খুব একটা। ঠিক আছে, এটা হচ্ছে স্যারের দোষ না, বলতে গেলে অনলাইনের দোষ, কারণ স্যারেরাও তখন মানে খুবই কষ্টে পড়ে গেছিল। ওনারা 2020 সালের কাহিনী ভার্সিটিতে। সো ওনারা অফলাইনে পড়াতে পড়াতে অনলাইনে কেমনে পড়াবেন এই জিনিসটা নিয়ে খুব প্যারা খাচ্ছিলেন। তো স্যার দেখো, আমরা গোলকের বাইরের পৃষ্ঠের জন্য সবকিছু বের করে ফেলতে পারছি। আর আমি এখানে এপসাইলন নট দিছি, তোমরা অন্যান্য মাধ্যমে এপসাইলন দিবা। ঠিক আছে স্যার, এগুলো তো আর বলার অপেক্ষা রাখে না, অনেক বলা হয়ে গেছে স্যার। এই পুরো চ্যাপ্টার জুড়েই আমি এই কথাগুলো বারবার করে বলে গেছি। ঠিক আছে, আগের 2টা ক্লাসের ভিডিও ইউটিউবে আপলোড দেওয়া হয়ে গেছে, আজকেরটাও দিয়ে দিব। তো ভালো মতো করে তোমাদের যেখানে যেখানে বুঝবা না ভালো মতো করে দেখবা। একটা ছিল দ্বিমেরু নিয়ে, আরেকটা হচ্ছে ধারক নিয়ে, আজকেরটা হচ্ছে গাউসের সূত্র নিয়ে। কেমন? খুব ভালো মতো করে আমাদেরকে এগুলো একটু দেখতে হবে স্যার। এটা হলো সবার। এখন গোলকের বাইরে যদি এটা হয়, এই আর এর মানটাকে যদি আমরা কমিয়ে স্মল আর ক্যাপিটাল আর করে দিই, তাহলে আমরা মানে পৃষ্ঠের জন্য পেয়ে যাবো না? প্রমাণটা একই আর কি, জাস্ট আরকে রিপ্লেস করে আমরা ক্যাপিটাল আর লিখতে পারি, কারণ আরটাকে আমরা ইচ্ছা মতো কম বেশি করতে পারবো। কম বেশি করে আমরা একেবারে পৃষ্ঠের সমান করে নিয়ে আসবো, তার মানে ক্যাপিটাল আর সমান করে দিব। তাহলে আমরা গোলকের পৃষ্ঠে যদি বলি, গোলকের পৃষ্ঠে এইটাকে ডুপ্লিকেট করিস। তাহলে সব হয়ে আসছে স্যার, আমরা এটা জানি স্যার। এখন আমরা এখানে একটু কাজ করব। গোলকের পৃষ্ঠে মানে এখানে ব্র্যাকেট লিখবো স্যার, যখন স্মল আর ইকুয়াল টু আমাদের কি হয়ে যাচ্ছে? ক্যাপিটাল আর হয়ে যাচ্ছে, তখন আমরা কি করব? এটাকে জাস্ট চেঞ্জ করে দিব। এটা আমরা পেয়ে যাই। তাহলে এটার জন্য আমরা ফর্মুলা পেয়ে গেলাম, স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর। এটা হচ্ছে গোলকের পৃষ্ঠে। তোমরা চাইলে সেম ভাবে প্রমাণ করেও নিয়ে আসতে পারো।
একেবারে সেমভাবে প্রমাণ করে নিয়ে আসতে পারো। বুঝছো? তো তোমাদের আসলে একেবারে যে এই গাউসের সূত্রের প্রমাণগুলো করা লাগবে, দেখানো লাগবে, বিষয়টা এরকম না। তোমাদের হচ্ছে সেগুলো দেখাচ্ছে জিনিসগুলোকে বোঝানোর জন্য, বাট ফর্মুলাগুলোকে মুখস্থ করা লাগবে। এটা বিন্দু চার্জের মানে কুলম্বের সূত্রের মধ্যে দেখতে হয়ে গেছে নাকি স্যার? এইটার জন্য সহজ আছে, কুলম্বের সূত্রের মধ্যে দেখতে হয়ে গেছে। আর এটার ক্ষেত্রে খেয়াল করে দেখো তো স্যার, এখানে আমরা এটাকে চাইলে 1/ε0 কিউ ডিভাইডেড বাই 4πr² লিখতে পারি না স্যার? এটা কি চার্জ, এটা কি স্যার পৃষ্ঠের ক্ষেত্রফল। চার্জ বাই পৃষ্ঠের ক্ষেত্রফলকে আমরা কি বলি? চার্জ বাই পৃষ্ঠের ক্ষেত্রফল। এটা এই রাশিটার নাম কি? কোন একটা বস্তুর মোট চার্জকে তার পৃষ্ঠের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? কত? কি বলে এটাকে, কি বলে? চার্জ ঘনত্ব আর কি। তাই এটা বলো না, এটা বলতে এত লজ্জা পাওয়ার কিছু নেই। আমরা তো বারবার বলছি চার্জকে তার পৃষ্ঠের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে চার্জ ঘনত্ব পাওয়া যায়। এটা তো শিখাইছি, আগেই শিখালাম। এই যে এখানে কোথায় পড়াইছি না তা চার্জ ঘনত্ব বারবার করে পড়াইছি স্যার। চার্জ ঘনত্ব বলে বলে চিৎকার করে করে পড়াইছি, কিন্তু তোমাদের মনে নেই। এই যে চার্জের তলমাত্রিক ঘনত্ব, চার্জ ঘনত্ব পড়াইছি না স্যার? আসো তাহলে এটাকে তাহলে আমরা চার্জ ঘনত্ব লিখতে পারি সিগমা। চার্জ ঘনত্ব সিগমা দ্বারা লিখে সিগমা ডিভাইডেড বাই ε0 এভাবেও তোমরা লিখতে পারো। এইটাও কিন্তু ফর্মুলা। অনেক সময় তোমাদেরকে গোলকের ক্ষেত্রে চার্জ ঘনত্ব দেওয়া থাকবে, চার্জ ঘনত্ব ডিভাইডেড বাই ε0 দিয়ে করে তুমি ই পেয়ে যাবে স্যার। দ্রুত করে ফেলো, দ্রুত করে ফেলো। হয়েছে স্যার? এটাকে আমরা স্যার এখানে একটু করে চেঞ্জ করে দিই, এটা আমরা বি লিখি। বুঝছো? এরপর স্যার আমরা করব সি, গোলকের অভ্যন্তরে। এরপরে দেখো স্যার গোলকের অভ্যন্তরে আমরা যদি স্যার একটু এটাকে কপি করতে পারি, পরে এখানে একটু এডিট করলে হয়ে যাবে। আমরা স্যার দেখো এই যে এটা নিলাম, এবার আমার গাউসিয়ান তলটা ভেতরে নিয়ে চলে যেতে হবে স্যার। ধরো এটা না, জি স্যার বলেন। এই গাউসিয়ান তল আমাকে বাদ দিয়ে দিতে হবে। বুঝে? সিগমার একক, ও ইয়ের এককটা কি? প্রাবল্যের একক কি? তো এই ক্ষেত্রে প্রাবল্যের একক কি? সিগমা দিয়ে ইয়ে করতে চাচ্ছ তুমি? আমি তোমাদেরকে জাস্ট বলতে চাচ্ছি, তোমরা সরাসরি আমাকে প্রাবল্যের একক কি বলো না। প্রাবল্যের একক হচ্ছে তোমার নিউটন পার কুলম্ব না স্যার? নিউটন পার কুলম্ব, এটারও নিউটন পার কুলম্ব আসবে। আর চার্জের ক্ষেত্রে কি থাকে স্যার? এটার ক্ষেত্রে তোমার কুলম্ব পার কি থাকবে স্যার? মিটার স্কোয়ার। কুলম্ব পার মিটার। এপসাইলনেরও তো একটা একক আছে, এপসাইলনের একটা একক আছে না স্যার? এপসাইলন একক কি? এপসাইলনের একক হচ্ছে তোমার নিউটন। এপসাইলনের এককটা হচ্ছে তোমার কি? পার নিউটন কুলম্ব স্কোয়ার কি একটা যেন ইয়ে আছে স্যার, বুঝিলে? কুলম্ব ইনভার্স না, তোমাদের হচ্ছে তোমার কুলম্ব স্কোয়ার, মিটার ইনভার্স স্কোয়ার হচ্ছে তোমার, তারপর হচ্ছে তোমার নিউটন ইনভার্স, এরকম ছিল এখন। সো এগুলো দিয়ে আসলে কাটাকাটি করলে অটোমেটিক তুমি নিউটন পার কুলম্ব পেয়ে যাবা। বুঝছো বিষয়টা? ওকে।
একক তো অলরেডি আগে দেখাইছি, এটা তোমরা সরাসরি করবা, এককে অবশ্যই মিলবে। এটা নিউটন পার কুলম্ব, এটা নিউটন পার কুলম্ব, এটা শিওর আমরা। ওকে, এবার অভ্যন্তরে দেখবো স্যার। অভ্যন্তরে যদি করতে চাই, এদিকে দেখো, কথা না বলে এদিকে দেখো, এখানে ভেতরে একটা পয়েন্ট আমরা কল্পনা করছি। ভেতরে যদি পয়েন্ট কল্পনা করি তাহলে কি করতে পারি দেখো স্যার, এইখানে একটা গোলকীয় তল আমরা কল্পনা, এই গোলকীয় তল যদি আমরা কল্পনা করি স্যার, এইখানে ব্যাসার্ধটাকে স্মল আর ধরতে পারি। এখন সবকিছু বিবেচনা করে তোমরা আমাকে জাস্ট একটা কথা বলো, এই তলের ভেতরে গিয়ে কোনো ধরনের চার্জ কি আমরা পাচ্ছি? আমরা গোলক বলতে এটা বেসিক্যালি ফাঁপা গোলক বোঝাচ্ছি। এখানে একটা কথা আমি বলতে ভুলে গেছি স্যার, এই কথাটা স্যার গোলকের ক্ষেত্রফল, গোলকের ক্ষেত্রে আসলে প্রথমে বলতে স্যার ফাঁপা গোলক। হ্যাঁ, এই কথাটা একটু তোমরা সবাই লিখিও স্যার, এটা আমি বলতে ভুলে যাই সবসময়, ফাঁপা গোলক স্যার। তো ফাঁপা গোলক মানে ভেতরে পকেট, ফাঁপা গোলক মানে ভেতরে পকেট খালি, ভেতরে পুরো অংশটা খালি স্যার। এই খালি জায়গায় ফাঁপা গোলকের ভেতরে কোনো ধরনের চার্জ তো আর থাকবে না। তাহলে গাউসিয়ান তলের ভিতরে কোনো চার্জ কি পাইছে? গাউসিয়ান তলের ভিতরে যদি চার্জ শূন্য হয়ে যায়, ফ্লাক্সের পরিবর্তন ইকুয়াল টু আমাদের 0 ডিভাইডেড বাই এপসাইলন নট, তার মানে 0 স্যার। ফ্লাক্স যদি শূন্য হয় স্যার, প্রাবল্য কত হবে স্যার? ফ্লাক্স যদি শূন্য হয় তাহলে প্রাবল্য আমাদের শূন্য আসবে স্যার। ওকে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি স্যার? অভ্যন্তরে ই ইকুয়াল 0, এটা মনে রাখবো স্যার, ই ইকুয়াল 0, এটা আমরা মনে রাখবো। এখানে চাইলে আমরা একটা গ্রাফ আঁকতে পারি, এখানে চাইলে তোমাদেরকে আমি একটা গ্রাফ এঁকে দেখাতে পারি। গোলকের ক্ষেত্রে স্যার প্রাবল্য যদি এক পাশে রাখি স্যার, ব্যাসার্ধ মানে কেন্দ্র থেকে দূরত্ব যদি আরেক পাশে রাখি, এইখানে একটা পজিশন আছে যেটা হচ্ছে তোমার আর পজিশন। গোলকটাকে স্যার আমরা কল্পনা করে আঁকতে চাইলে এভাবে আঁকা যায়, বুঝছো স্যার? মানে পুরোটা এঁকে ফেলি। তো আর ব্যাসার্ধের একটা গোলক, এটাকে আমরা গ্রাফে বসাচ্ছি, এটা এইটা রেফারেন্সের জন্য আনা হয়েছে। এটা জাস্ট বোঝানো হচ্ছে স্যার আর এর মানটা হচ্ছে তোমার কি, এই যে এটা ক্যাপিটাল আর পর্যন্ত, বুঝতে পারছো? এখানে ভেতর পর্যন্ত, এই ভেতর পর্যন্ত স্যার ই এর মানটা আমাদের কত? এই ভেতর পর্যন্ত আমার ই এর মান 0, ই এর মান আমার কি 0। এইখানে ওটা হঠাৎ করে ভ্যালুটা পাইছে, এইখানে ওটা হঠাৎ করে ভ্যালুটা পাইছে। এই ভ্যালুটা কত হবে স্যার? আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাপিটাল আর থেকে স্টার্ট হয়ে আমাদের এটা আসতেছে হচ্ছে 1/4 পাই এপসাইলন কিউ বাই আর স্কোয়ার। তার মানে ই প্রপোর্শনাল টু, তোমরা যদি এখানের মধ্যে দেখো এগুলো সবগুলো কনস্ট্যান্ট, এগুলো সবগুলো কি কনস্ট্যান্ট। একটা চার্জ, একটা গোলকে যার মধ্যে চার্জ আছে তার জন্য এগুলো সবগুলো 1/4 পাই এপসাইলন তো অলওয়েজ কনস্ট্যান্ট। তারপর কিউ একটা গোলকের জন্য চার্জটা নির্দিষ্ট, তাহলে কনস্ট্যান্ট। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ই ইজ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। তার মানে আমরা ব্যস্তানুপাতিকভাবে বর্গের ব্যস্তানুপাতিক পাবো স্যার। বর্গের ব্যস্তানুপাতিক পাওয়া মানে হচ্ছে স্যার এটা একটু এইভাবে করে দেবো স্যার। কেমন? আমি কি তোমাদেরকে এটা বুঝাতে পারছি? গ্রাফটা আমি কি তোমাদের গ্রাফটা বুঝাতে পারছি? তাহলে স্টার্ট হবে এখান থেকে, এর আগ পর্যন্ত এটা 0 ছিল, আর এর আগ পর্যন্ত এটা 0 ছিল স্যার। এবং আর পৃষ্ঠের সর্বোচ্চ থাকে, ধীরে ধীরে এটা কমতে থাকে স্যার। পৃষ্ঠের সর্বোচ্চ থাকে প্রাবল্য এবং ধীরে ধীরে কমতে থাকে। তাহলে গোলকের কেন্দ্র থেকে দূরত্ব এবং প্রাবল্যের যে গ্রাফটা আছে, প্রাবল্য বনাম কেন্দ্র থেকে দূরত্বের গ্রাফ, সেখানে আমার কেমন আসে আমি দেখালাম। ব্যাসার্ধ পর্যন্ত এটা 0 আসছে, কোনো ভ্যালু নাই। 0 আসার পরে ধূপ করে একটা লাফ দিছে কোন জায়গায়? পৃষ্ঠে আসার পরে সেখান থেকে ধীরে 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 যত বাইরে যায় সেটা কমতে থাকে, বুঝছো স্যার? অভ্যন্তরের জন্য স্যার, মানে সব মিলাই এইটুক পর্যন্ত অভ্যন্তরে। এখানে দেখো স্যার এইটুক পর্যন্ত গোলকের অভ্যন্তরে, আমরা অভ্যন্তরে না স্যার। আমরা এখানে আর এর মান কত? স্মল আর ইজ লেস দেন ক্যাপিটাল আর। এখানে তোমার আর ইকুয়াল টু ক্যাপিটাল আর। আর এইখানে দেখো তো স্যার, তাহলে এটা গোলকের অভ্যন্তরে, এটা গোলকের পৃষ্ঠে, এটা গোলকের বাইরে। অভ্যন্তরে 0, তাই দেখো এখানে কোনো ধরনের প্রাবল্যের মান দেওয়া হয়নি। পৃষ্ঠে দেখো স্যার সর্বোচ্চ মানটা পাওয়া গেছে, যত দূরে যাচ্ছি আমরা দিন দিন কমতে আসছি স্যার, এটা আমরা পেয়ে গেলাম।
বুঝছো? তো গোলাপি কলম দিয়ে যেগুলো আঁকছি সেগুলো দেখাতে হবে না তোমাদের, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য দেখালাম। সো কেন্দ্র থেকে যত দূরে দেওয়া যায় এই প্রাবল্যের সাথে কি সম্পর্ক সেটা দেখাই দিলাম। চিত্রটা তোমরা একটু ভালো মতো করে মনে রাখবা, এঁকে ফেলো। আমি তোমাদেরকে বলবো চিত্রটা এঁকে ফেলো। এই 3 কন্ডিশনে আমরা বিভবগুলোও চাইলে বের করে নিয়ে আসতে পারি। আমরা একটু বিভবগুলোও দেখে ফেলবো। এই 3 কন্ডিশন আমরা বিভবগুলো একটু দেখে ফেলি স্যার। প্রাবল্যকে স্যার আমরা জানি ইন্টিগ্রেট করলে বিভব পাওয়া যায় স্যার। এইটাকে ইন্টিগ্রেট করলে আমরা বিভব হিসাবে ভি পাবো স্যার, ভি ইকুয়াল টু পাবো। এগুলো সবগুলো আর এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেট করি আমরা জানি ভি ইকুয়াল টু মাইনাস থাকে একটা সূত্রের মতো অলরেডি, এবং আর এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলে 1/4πε³ চলে আসবে। 1/r² কে ইন্টিগ্রেট করলে -1/r আসবে, মাইনাস মাইনাস চলে গিয়ে শুধু আর থাকবে স্যার। তাহলে এটা আসবে স্যার 1/4πε₀q/r। ইন্টিগ্রেশনের প্রমাণটা আমি এক নিমিষে এক নিঃশ্বাসে এখানে পাশে গড়ে দিচ্ছি। v equal to integration 1/4πε₀q/r² dr। এখানে একটা মাইনাস থাকবে, কেন থাকবে স্যার? আমরা জানি e equal to -dv/dr, এরকম পাইছিল না স্যার সূত্রটা? তাহলে ইন্টিগ্রেট করার সময় আমাদের এখানে একটা মাইনাস আসবে স্যার। এখানে দেখো স্যার dv equal to -edr লেখা যায়, -edr দুই পাশে ইন্টিগ্রেশন করে দিলে স্যার কাজ হয়ে গেছে। এদিকে v চলে আসবে আর এদিকে তোমার ইন্টিগ্রেশনটা হবে। তো ইন্টিগ্রেশন করলে -1/4πε₀ q/4πε বেসিক্যালি নিয়ে ফেলা যায় dr/r², করলে r² কে যদি করি আমরা স্যার এখানে -1/r, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 1/4πε₀q/r। এভাবে আমরা সুন্দর মতো করে কি বিভব পার্থক্য বের করে নিয়ে আসতে পারি। সো পৃষ্ঠের গোলকীয় তলের বাইরে প্রাবল্য কত হচ্ছে সেটা আমরা বের করে ফেললাম স্যার। বিভব প্রাবল্য তো আগে বের করছি, বিভব কত হবে সেটা আমরা বের করে ফেললাম। লিখো স্যার। সবার হয়েছে স্যার? তাহলে একইভাবে জাস্ট এখানে ক্যাপিটাল আর বসিয়ে দিলে আমরা পৃষ্ঠের জন্য বিভব কত পাবো স্যার? পৃষ্ঠের জন্য পাবো 1/4πε₀q/R। এটা পৃষ্ঠের জন্য বিভব পেয়ে গেলাম। ইন্টিগ্রেশনটা এর আগেরটা দেখো না। তাহলে দুইটা বিভব আমরা পেয়ে গেলাম। লাস্ট লাগবে স্যার আমাদের অভ্যন্তরীণ বিভব। অভ্যন্তরীণ বিভবটা আমাদের লাগবে। সমাধান সহ ও আগের ওই আগে যেগুলো করাইছি সেগুলা ওই আগের স্লাইডগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব আর কি। যেভাবে তোমাদেরকে দিলাম সেভাবে আগের স্লাইডগুলো দিয়ে দিব, তাপগতিবিদ্যা স্লাইড দিয়ে দিব। ঠিক আছে, আমাকে একটু মনে করাই দিও, আমি এক্সপোর্ট করে দিয়ে দিব। তোমরা যেভাবে মেসেজ দিয়ে রাখো সেভাবে দিয়ে রাখলে আমি দিয়ে দিব। এক্সপোর্ট করতে সময় লাগে। ধারকের পর থেকে এই বোর্ডেরটা এমনি নর্মালি হ্যান্ড নোট আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, হ্যান্ড নোট দিয়ে দিচ্ছি কালকে রাতে দিচ্ছি। হ্যাঁ শেষ তো, চ্যাপ্টার পুরোটার হ্যান্ড নোট দিয়ে দেওয়া হয়ে গেছে বাচ্চারা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি স্যার গোলকের জন্য স্যার পৃষ্ঠে বিভব আমরা পেয়ে গেলাম। তোমাদের প্রশ্ন থাকতে পারে স্যার অভ্যন্তরে বিভব কেমন হবে?
অভ্যন্তরে বিভব, বিভব একটা কিন্তু স্কেলার রাশি। কি রাশি স্যার? স্কেলার রাশি। তাহলে বিভবটা পৃষ্ঠে যা হবে অভ্যন্তরও তাই হবে, অভ্যন্তর তাই হবে, কারণ দেখা যাবে পৃষ্ঠের মধ্যে যে বিন্দুগুলো যেভাবে করেছিল অভ্যন্তরে সেম পাওয়া যায়। সো গোলকের জন্য স্যার অভ্যন্তরী বিভব আসবে 1/4πε0 Q ডিভাইডেড বাই ক্যাপিটাল R। বুঝছো স্যার? আর এটার ক্ষেত্রে আমরা যে গ্রাফটা করছিলাম সেম ভাবে যদি আমরা বিভবের জন্য গ্রাফটা করি, সেম ভাবে যদি আমরা স্যার বিভবের জন্য গ্রাফটা করি, আমাদের এটা বাদ যাবে স্যার, বিভব আসবে। খেয়াল করো বিভব, বিভব তাহলে কেমন থাকছে? এই যে এরকম থাকবে। বিভব হচ্ছে কি থাকবে একটা সেম ভ্যালু থাকবে, কতক্ষণ পর্যন্ত সেম থাকবে? পৃষ্ঠে যাওয়া পর্যন্ত সেম থাকবে। এই গ্রাফ আর এই গ্রাফের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো? অভ্যন্তরে প্রাবল্য শূন্য, তাই অভ্যন্তরে প্রাবল্য কোনো ভ্যালু পেলাম না আমরা, এই অংশে কোনো ধরনের ভ্যালু পেলাম না, এটা 0। আর এখানে সেই বিভবটার সর্বোচ্চ মান সমান থাকে, পৃষ্ঠের সমান থাকে, ওটা পেলাম পৃষ্ঠ থেকে, তারপরে ধীরে ধীরে এটা কমতে থাকে। কিন্তু এখানে কথা আছে স্যার, এই কমতে থাকাটা কিন্তু ডিফারেন্ট। একটা রিলেশন হচ্ছে তোমার ই এর জন্য আমরা জানি কি স্যার, ই ইজ প্রপোর্শনাল টু 1/r²। আর আমরা ভি এর ক্ষেত্রে জানি কি, ভি ইজ প্রপোর্শনাল টু 1/r। এটা আর এটা, এই দুইটা রিলেশন একটু তুমি খেয়াল করো। এটা হচ্ছে 1/r², এটা হচ্ছে 1/r। 1/r² আর 1/r মধ্যে পার্থক্য হলো এটা একটু বেশি হচ্ছে তোমার কি, বেশি একটু স্ট্রিপ, আর এটা একটু একটু খোলামেলা হবে। দেখছো, এটা একটু বেশি ডিপ, এটা একটু খোলা। বুঝতে পারছো? যত পাওয়ার বাড়ে তত ডিপ হইতে থাকে। ইভেন তুমি এই কোন একটা রাশি যদি ধরো a ইজ প্রপোর্শনাল টু 1/b⁴ হয়, তাহলে তুমি অনেকটা গ্রাফটাকে এরকম দেখতে পাবা। বুঝছো? একেবারে ডিপ। বুঝছো নাকি বুঝো নাই? তো তাহলে যত পাওয়ার বাড়ে এটার ডেপথগুলো বাড়তে থাকে। তোমাদেরকে একটু বুঝতে হবে এই চেহারাগুলোতে একটু পার্থক্য আছে। তোমাদের মনে হতে পারে এখান থেকে মনে হয় এটা আর এটা সেম না, এটা একটা খোলা, দেখো এটা একটা খোলা আর এটা একটু ডিপ হয়ে, বুঝতে পারছো? একটু বেশি বেশি বাঁকানো। কেমন মনে থাকবে? আচ্ছা, এটা চলে গেলে আমাদের ফাঁপা গোলকের জন্য। নিরেট গোলকের জন্য স্যার প্রথম দুইটাকেই সেম থাকবে। নিরেট গোলকের জন্য স্যার আমরা বাইরে গেলে সেম পাবো, পৃষ্ঠে গেলেও সেম পাবো। পার্থক্যটা হয়ে যায় কোন জায়গায়? নিরেট গোলকে পার্থক্যটা হয়ে যায় স্যার অভ্যন্তরে। কারণ অভ্যন্তরে কি সলিড কিছু জিনিসপাতি থাকে, তাহলে সেখানে আমাদের কি থাকে? অবশ্যই প্রাবল্য থাকবে, প্রাবল্য শূন্য হবে না। অবশ্যই সেখানে বিভব থাকবে, বিভবটা আমরা তখন দেখব। সো নিরেট গোলকের জন্য আমি তোমাদেরকে নোটে দিয়ে দিচ্ছি স্যার, নোটটা একটু ভালো মতো করে দেখে ফেলবা, ওইখানে ফর্মুলা দেওয়া আছে, এটা একটু পড়ে নিবা। ফর্মুলাগুলো মুখস্থ রাখাটাই ইম্পর্টেন্ট বেশি স্যার, ওটা আমাদেরকে দেখতে হবে। এরপরে আমাদের বইতে এখানে আরও কিছু জিনিসপাতি আছে একইভাবে বিভিন্ন প্রমাণে, আমি চাইলে নেক্সট দিন একটু দুমদাম করে আলোচনা করে দিব। একটা হচ্ছে তোমার একটা সরু লম্বা তারের জন্য এই তার থেকে একটা আর দূরত্বে, বা এখানে আর দূরত্বে দিচ্ছে না, হ্যাঁ, তার থেকে আর দূরত্বে আমাদের ওই প্রাবল্য কেমন হয় সেটা লিখতে বলছে স্যার। এরপরে স্যার আমাদের একটা তল, একটা চার্জিত তল বা প্লেট, একটা প্লেট থেকে একটা দূরত্বে এটা কেমন হচ্ছে। তারপর একটা প্লেটের জায়গায় স্যার আমরা দুইটা প্লেট নিলে কেমন হচ্ছে স্যার, দুইটা প্লেট রাখলে কেমন হচ্ছে। তাহলে একটা, দুইটা, তিনটা কেসের তিনটা সিনারিওতে তিনটা ফর্মুলা তোমাদেরকে এক্সট্রা শিখা লাগবে। এগুলো প্রমাণগুলো আমরা জাস্ট নেক্সট দিন একটু দেখে নিতে পারি, এবং এটার প্রমাণ খুব একটা লাগে না আসলে। গাউসের সূত্রের ব্যবহারে প্রমাণ একটাও খুব একটা তোমাদের লাগবে না, জাস্ট এগুলো দেখানো। যদি কোনো এই ধরনের রিলেটেড কিছু আসে তোমরা বুঝতে পারো, এটার আইডিয়াটা মাথায় রাখতে পারো, কিন্তু ফর্মুলাগুলো তোমাদেরকে দিন শেষে মুখস্থ করা লাগবে। বুঝছো স্যার? ফর্মুলা যেগুলো মুখস্থ করা লাগবে সেগুলো আমি দাগিয়ে দিচ্ছি, এইগুলো মুখস্থ করা লাগবে স্যার। এইখানে ফর্মুলাগুলো তোমাদের মুখস্থ করা লাগবে, এবং নেক্সট দিন যে তিনটা দেখাবো সেই তিনটা কেসের ফর্মুলাগুলো তোমাদেরকে মুখস্থ করা লাগবে। তারপরে আমাদের চ্যাপ্টার শেষ, চ্যাপ্টারে আমরা প্রবলেম প্র্যাকটিস করবো স্যার। তোমরা সবাই কি মূল বই কিনছো? মূল বই কি এটা কিনছো? ওকে, এইটা কিনে ফেললে স্যার এই বইটা তোমরা নিয়ে আসবা, এই বইটার প্রবলেমসগুলো আমরা প্র্যাকটিস করবো, কেমন স্যার? তো এই বইটা খুব ভালো করছে, প্রবলেমসগুলো প্র্যাকটিস করবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।